হ্যাঁ, বাংলাদেশের মানুষ 18 কোটি মানুষ দেখতেছে, কিন্তু যেদিন মনে করব যারা এইসব কথা বলে তাদের বাপ দাদার নাম ভুলাই দিব, তারা কিন্তু রাজপথে নামতে পারে। সেদিন কিন্তু ওই ডাইরেক্ট বিমানে কিন্তু যাইতে হবে দেশ ছেড়ে। আমি কথাটা বলে দিলাম। বাজে কথা বলেন, আদালতে তাদের কাজের ব্যাপারে কোনো প্রশ্ন তোলা যাবে না। বাজে কথা বলেন যে সংবিধানের উপরে হবে তাদের আইন, হায় বাবা রে। কাজে আমি বলে দেই, মনে বড় কষ্ট আছে, দুঃখ আছে, জেদ আছে, রাগ আছে, প্রকৃতি আছে, এবং শেষ পর্যন্ত শপথ আছে যে যতদিন বেঁচে থাকবো মুক্তিযুদ্ধের বাইরে কোনো কাজে দেশে হইতে পারবে না। আমি খুব ক্লিয়ারলি বলি যে দুইটা দলের ভুলের জন্য এই দেশে এমন একটা শক্তি দাঁড়াইছে, যে শক্তি দেশটাকে এখন পাকিস্তানে ফিরত চায়। বাংলাদেশ উইল রিটার্ন টু পাকিস্তান। আপনি বোধহয় দেখেছেন, পাকিস্তানের একটা পত্রিকায় উঠেছে যে বাংলাদেশ নাকি আবার পাকিস্তানে ফেরত যাবে, এবং সেই ফেরত নেওয়ার জন্য পাকিস্তানের প্রধান বন্ধু যিনি ছিলেন গোলাম আজম, আলবদর রাজাকারের নেতা গোলাম আজম, কুখ্যাত দালাল গোলাম আজমের ছেলে, তার নাম নাকি আজমি শাহ, উনি নাকি প্রধান সেনাপতি হয়ে ইসলামিক রেভলিউশনারি বাহিনী গঠন করবে। আমি বলছি না, এটা পত্রিকায় বলছে, এবং এই দেশটাকে নাকি আবার পাকিস্তান বানাবে। এইসব কথা শুনলে পরে আমার লজ্জা লাগে না, শুধু শুধু দুঃখ লাগে না, চোখে পানি আসে, আর আত্মহত্যা করতে ইচ্ছা করে, আর হাত জোর করে 30 লাখ শহীদের কাছে মাপ চাইতে ইচ্ছা করে। মায়েরা, বাবারা, তোমরা যারা 71-এ বাঙালি জাতির মুক্তিযুদ্ধের জন্য শহীদ হয়েছিল, ইজ্জত দিয়েছিল, তোমরা আমাকে মাফ করো, আমাদেরকে মাফ করো, মুক্তিযোদ্ধাদেরকে মাফ করো। এইটা বারবার আমাকে বলতে ইচ্ছা করে ভাই। আমি সেই কারণে বলছি যে এটা সবার দোষ আছে। এটা শুধু সাম্প্রদায়িক শক্তি না, জঘন্য ধরনের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি, যারা আবার পাকিস্তানে ফেরত যেতে চায়। ইউনো তাদের, এসিলেন্ট তাদের, ওসি তাদের, এসপি তাদের, ডিসি তাদের, সচিব তাদের, ব্যাংক তাদের, বীমা তাদের, হসপিটাল তাদের, বিশ্ববিদ্যালয় তাদের, সমস্ত কিছু তারা দখল করে বসা আছে। এই ক্ষমতা তারা নিজেরা ক্ষমতায় গেল, পাশ করলেও এত ক্ষমতা দেখাইতে পারবে না। এখন যে মজার ক্ষমতা, অন্যের কাঁধে বন্দুক রেখে অন্যের মাথায় কাঁঠাল ভাঙ্গে জামাত এখন খাচ্ছে, যেটা পৃথিবী থাকতে কোনোদিন জামাত ইলেকশন করে পাবে না, পৃথিবী থাকতে, চন্দ্র সূর্য থাকতে পাবে না। সেই কারণে তারা ইলেকশনে যাইতে চায় না, এবং এই বাহানা করে আমাদেরকে 4টে করে বিয়া করায় দেওয়ান লাগবো, আমাদেরকে ঘরে ঘরে আমাদেরকে এই দেওয়ান লাগবো, সেই দেওয়ান লাগবো, পিআর দেওয়ান লাগবো, 7% ভোট পেলে 70টা সিট দিতে হবে। এইসব বলে বলে ইলেকশনকে দীর্ঘায়িত করে ইউনূস সরকারের সঙ্গে চক্রান্ত করে, ইউনূস সরকার ক্ষমতা থাকবে মানে ইউনূস সরকারের কাঁধে বন্দুক রেখে মাথায় কাঁঠাল ভাঙ্গে খাবে। সেই কারণে জামাত ইলেকশনে যেতে চায় না। আর ছেলেরা হলো এদের বাহন, এরা হলো বাঘের আগে শেয়াল যায়, এরকম ছেলেরা হলো জামাতের আগে শেয়াল যায়। শেখ হাসিনার সময়ও বলতো যে ফ্যাসিস্ট শাসন বা স্বৈরাচারী শাসন, কিন্তু শেখ হাসিনার সময় একটা সুস্পষ্ট একটা অবস্থান ছিল। আমরা বুঝতাম সে দেশে এই কাজ করতেছে, এইগুলা দেশের জন্য খারাপ, আমরা প্রতিবাদ করতেছি। একটা সুস্পষ্ট ধারণা পাওয়া যেত হাসিনা সরকার সম্পর্কে। কে হাসিনা সরকারের নেতা এটা বললে মানুষ বলতো শেখ হাসিনা নিজেই তার লিডার, 1 নম্বর নেতা না, শুধু সে সর্বময় ক্ষমতার অধিকারী, এটা আমরা বুঝতাম। তার কিছু চামচা চামুন্ডা ছিল যারা কথাবার্তা বলে মানুষকে বিরক্ত করত, অপমান করত, এদেরকেও চিনতাম। তার কিছু লুটেরা শ্রেণীর নেতৃত্ব ছিল, সালমান রহমান, এস আলম, আজিজ খানেরা, সামিট গ্রুপ, এদেরকেও আমরা চিনতাম। সবাই তার কিছু মানে বাজে কাজ করার কিছু ছেলে পেলে ছিল, এবং তারা বাজে কাজ করিয়া মানুষকে বিরক্ত করতে করতে এমন এক জায়গায় গেছে, মানুষ প্রতিরোধ করছে। ছাত্রলীগের এইসব ছেলেদেরকেও আমরা চিনতাম। কিন্তু এখন দেশের চেয়েও খারাপ আছে, কিন্তু কারা কি করতেছে এটা কিন্তু কেউ বুঝতে পারতেছে না। শুধু দেখতেছি আমরা কেউ কারোর সঙ্গে একটা কথায় একমত না। আমরা সবাই সব কথাতে বিভেদ, শুধু দ্বিমত না, ত্রিমত না, এটা বহুমতের একটা দেশ হয়ে গেছে। কারো কথা কারোর সঙ্গে মিলছে না। আর সরকার এখানে একটা মজা করছে ক্ষমতাটাকে দীর্ঘস্থায়ী করার জন্য এবং প্রলম্বিত করার জন্য সবাইকে আমার মনে হয় দিনে এবং রাতে তারা উৎসাহ দিয়ে যাচ্ছে, অত্যন্ত গোপনে এবং সংগোপনে।
আমার কাছে মনে হয় সরকার ইচ্ছা করলে, যদি তাদের সঠিক ইচ্ছা থাকে, তারা যদি সৎ হয়, তাদের ইচ্ছার প্রতি তারা যদি আন্তরিক হয়, তাহলে ইটস এ ম্যাটার অফ 24 আওয়ার্স, 24 ঘন্টার ব্যাপার। তারা বলতে পারে নো, আমরা কিছুই বুঝতে চাই না, আমরা অনেক দেখছি, আমরা 1 বছর উপরে আছি, আমরা নির্বাচন যে তারিখে ঘোষণা করছি সেই তারিখে সংবিধান মতো নির্বাচন দিয়া আমরা মেজরিটি পার্টির হাতে দায়িত্ব প্রদান করে চলে যাব। এই ব্যাপারে কেউ যদি ইলেকশন করতে চান বা না চান, আমরা আপনাদেরকে অনুরোধ করব সবাই মিলে ইলেকশন করেন। কিন্তু আমরা ইলেকশন প্রতিরোধ যারা বলেন এইসব কথা আমরা শুনতেও পারবো না এবং কেউ প্রতিরোধ করতে পারবেন না, এটা আমরাই প্রতিরোধ করব। ইচ্ছা করলে সরকার খুব সুস্পষ্ট ভাবে বলে দিতে পারে, কিন্তু সরকার এমন ভাবে কথা বলে, ছেলেরা বাংলাদেশের বিরুদ্ধে গেছে বলে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গেছে বলে আমি তাদের বিরুদ্ধে কথা বলি। আপনি বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে এখনো 1971 সনের রক্তের ছাপ রয়ে গেছে। এখনো অনেক মা যদি কেউ বেঁচে থেকে থাকে, সে তার সন্তানের আশায় থাকে, হয়তো বা কোনোদিন সন্তান আসবে। লাখে লাখে মানুষ মারা গিয়েছে, লাখে লাখে নারী নির্যাতিত হয়েছে। রক্তের পৃথিবীতে এত বড় রক্তের সাগর এত কম সময়ে 9 মাসে কোনোদিন হয় নাই। সেই মুক্তিযুদ্ধকে আমি প্রতিদিন এখন শুনি। মেজর হায়দারের ইতিহাস, মেজর আমিন আহমদ চৌধুরীর ইতিহাস, মেজর খালেদ মুশারফের ইতিহাস, এই সব, কর্নেল তাহেরের ইতিহাস, মেজর মঞ্জুরের মুক্তিযুদ্ধের ইতিহাস সব শুনি। এটা শুনলে পরে এমন মনে মেজর মইনুল ইসলাম চৌধুরী, এগুলা আর্মির কথা বললাম। আর বাংলাদেশের শত শত হাজার হাজার বই দেশে বিদেশে মুক্তিযুদ্ধের নামে যা লেখা হয়েছে, এইগুলা পড়লে পরে পৃথিবীতে এত শ্রেষ্ঠ ত্যাগ তিতিক্ষা একটা জাতির জীবনে কোনোদিন আসে নাই, যেটা বাঙালি জাতি ত্যাগ করছে। সেইটাকে যখন অনেক ভাবে অপমানিত করা হয়, ছোট করা হয়, আমার মনে হয় এই ছেলেগুলা হয়তো বা কারো এজেন্ট হিসাবে কাজ করছে কিনা। এই ছেলেগুলোর প্রতি এত দুঃখ হয়, যারা যে কথা বলে অসম্ভব, এগুলা চিন্তাই করা যায় না। আর পরে যখন জানতে পারি যে না, একটা কালো শক্তির এরা এজেন্ট, এরা হলো জামাতে ইসলামের এজেন্ট, তাদের পূর্বপুরুষেরা মুক্তিযুদ্ধে মা বোনকে ধর্ষণ করেছিল, বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল, যারা গোলাম আজমের নেতৃত্বে হাজার হাজার আলবদর সৃষ্টি করে পাকিস্তানিদেরকে মানুষের বাড়িতে নিয়ে লাখ লাখ মানুষকে হত্যা করা এবং বাড়ি পুড়ে দেওয়ায় সহযোগিতা করেছিল, ধর্ষণের সহযোগী, তাদেরই তারা সহযোগী। মনে খুব কষ্ট হয়। এটা যদি আগে জানতাম, এত বড় সর্বনাশ বাংলাদেশের হয়ে যাবে যে মুক্তিযুদ্ধ নিয়ে কেউ এত বাজে কথা বলবে, আমি হয়তো বা থাকতাম না এবং এখানে লাখে লাখে মানুষ যাইতো না। এই যে 5ই আগস্টের ব্যাপারে রাজনৈতিক উদারতা, বিএনপি কে যখন বলা হইলো সর্বদলীয় সরকার করা হবে, বিএনপি কিন্তু বললো যে আমরা সরকারে যাব না, আপনারা গণতন্ত্রের প্রতি দেশকে তত্ত্বাবধায়ক সরকারের মতো করে বা ইন্টারিম সরকারের মতো করে আপনারা করেন, জাতীয় সরকার দরকার নাই। এটা হলো বিএনপির উদারতার ব্যাপার। 2 নম্বর হইলো, বিএনপি এমন একটা রাজনৈতিক দল যারা গত 15 বছরে হাজারে হাজারে, লাখে লাখে জেলখানায় গেছে, শয়ে শয়ে মারা গেছে, শয়ে শয়ে যারা উদাও হয়েছে শেখ হাসিনার আমলে, তাদেরকে আয়না করে নেওয়া হয়েছে। সব বিএনপি না হইলো, আমি বলবো 90% উপরে নেতা কর্মী হইলো বিএনপি। সেই বিএনপি 15 বছর আন্দোলন করছে, কত সংগ্রাম, কত আন্দোলন। আমি যদি এইভাবে বলি যে জমিটা ছিল বিএনপির, জমিতে রোয়া লাগাইছে বিএনপি, বীজ ফেলাইছে বিএনপি, জমিতে পরিষ্কার করে আগাছা পরিষ্কার করছে বিএনপি, তেল পানি দিছে বিএনপি, জমিটা অনেক কষ্টে হলুদ ধানটা করছে বিএনপি। ছেলেরা যখন কাটতে গেছে তখন বিএনপির মালিকানা সেইভাবে বিএনপি খেতে নামে নাই, কিন্তু সবটাই সহযোগিতা করছে। এদেরকে আমি বলি দাওয়াল। ওইসব ছেলেরা যারা ধানটা কাটে দেয় আমাদের হাওর অঞ্চলে, এটাকে দাওয়াল বলা হয়। তারা এখন সবকিছু দাবি করতেছে, যারা সবকিছু দাবি করাটা মহা অন্যায়। বিএনপি সেটাকেও মাইনে নিছিল, এখনো সেটা মাইনে নিচ্ছে। যদি এই ছেলেরা বা এই সরকার যদি তাদের লিমিটেড টাইমের মধ্যে, এক্সপেক্টেড টাইমের মধ্যে যদি গণতান্ত্রিক একটা পরিবেশ সৃষ্টি করে, কিন্তু এখন যেতেছে সংস্কারের নামে সৎকার করে ফেলতেছে। এখন দেখা যাচ্ছে সংবিধান এইসব এত কথা, এই ধরনের কথা পৃথিবীতে কেউ কোনোদিন শুনছে? ওই পিআর করে দিতে হবে,
তাহলে আমরা ইলেকশনে যাব। মৌলানা সাহেব ইসলামী দলগুলা বিশেষ করে জামাত ইসলাম বলতেছে ইলেকশনে যাওয়াই যাবে না, কারণ শরীয়ত মতে আছে 4টা বিয়া করা যায়, আমাদের যার যার ঘরে একজন করে স্ত্রী আছে, আমাদেরকে 3টা করে বিয়া করায় দিতে হইব, আর 3টা বিয়া করলে তো 3 বছর লাগবেই, 3 বছর পরে অবশ্যই আমরা এই ধরনের যে এই যে আজে বাজে এবং বিনা কারণে যে পয়েন্ট সৃষ্টি করা পিআর এই পৃথিবীতে কোথাও নাই, আমি বলবো না, কয়েকটা দেশে আছে, সেইগুলো এখন উইথড্র করা হয়েছে। ভারত উপমহাদেশ বলেন আর দক্ষিণ এশিয়া বলেন আর দক্ষিণ পূর্ব এশিয়া বলেন, আমি একদম বলি চায়না থেকে ধরে, চায়না না, জাপান থেকে ধরে ভিয়েতনাম, ভিয়েতনাম থেকে কম্বোডিয়া, লাওস, লাওস থেকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, বার্মা, ভারত, পাকিস্তান, ভুটান, শ্রীলঙ্কা, কোন দেশে পিআর নাই, শুধু নেপাল করছিল, এটা ফেল করছে এবং নেপাল ওখান থেকে এখন রিটার্ন করছে। এই যে বাজে কথা বইলা এই যে দীর্ঘায়িত করার জন্য, কারণ জামাত জানে যে ইলেকশন হইলে পরে তারা 7% ভোট পাইছিল আগে, এখন 6% আসবে। যতই 30 লাখ লোকের সমাবেশ, তারা দেখাক, আমি চ্যালেঞ্জ করলাম ভোট তাদের 1% করবে, কারণ সবাই আগে মনে করতো জামাতে ইসলাম, এখন মনে করে না জামাতে ইসলাম 54 বছর আগে তাদের পূর্বপুরুষ যে রাজাকার ছিল, সেই রাজাকারের গ্লানিটা বলে নাই, এরা এখনো রাজাকারের চিন্তায় রয়ে গেছে। 2 নম্বর হলো মানুষ মনে করতো জামাতে ইসলাম মানে ইসলামের জমায়েত, কিন্তু এখন মানুষ দেখতেছে না জামাতে ইসলাম মানে ইসলাম শুধু জামার মধ্যে আছে, জামাতে ইসলাম কথাটা কি বুঝতে পারছেন আপনি? শুধু জামার মধ্যে, পোশাকের মধ্যে হলো ইসলাম, দাড়ি টুপি সাদা পোশাক, এর মধ্যে ইসলাম দেখাচ্ছে, জামার মধ্যে ইসলাম। আসলে হইলো জামাতে ইসলাম হইলো রাজাকারের বংশধর, এবং এটা তারা ভুলতে পারে নাই। যদিও আমি চাইছিলাম 54 বছর আগের কথা ভুইলা আমরা নতুন করে গণতান্ত্রিক পথে যাই, যদিও আমি চাই, এখনো চাই, আমি বাংলাদেশের মুক্তিযোদ্ধা, তারা বাংলাদেশ মানে না, তাদেরকে আমি বলবো বাংলাদেশ মানেন, বাংলাদেশ মানে ইসলামের পথে আপনারা রাষ্ট্র চালাইতে চান, শরিয়া আইন চাই, কোরআনকে আপনারা সংবিধান করতে চান, আপনারা দয়া করে মানুষের কাছে যান। আর আমি গণতান্ত্রিক সংবিধান 72-এর সংবিধান রক্ষা করতে চাই, আমি মানুষের কাছে যাব। আমি মানে আমরা যারা গণতান্ত্রিক পথে যাবে তারা যাবে, আর আপনি ইসলামের পথে যাবে। যদি মানুষ বলে যে কোরআনকে সংবিধান করিয়া বাংলাদেশ চলে, আমি আপত্তি করব কেন? আমি আপত্তি করার কে? কিন্তু তারা তো সেই পথে যাবে না, কারণ যাবে না এই কারণে তারা দেখবে ভোটটা হওয়ার পরে সব ফর্সা হয়ে গেছে। জামাত 6% ভোট পাইছে, 11টা সিট পাইছে 300-র মধ্যে, আর এখন যে পাওয়ার দেখা যাচ্ছে 99%, ওই 7 তলায় নিয়ে হাইটা উঠাইতো, তাকে যখন ফ্যান দিত না, আমার একটু মায়া, কারণ আমি খুব আবেগপ্রবণ, মায়া মমতা লাগতো, এবং ইউনূসের পক্ষে অনেক কথা, ইউনূস সাহেবের পক্ষে আমি অনেক কথা কইছি, কিন্তু এখন আমি দেখতেছি উনার যে বয়স হয়েছে এটা কোনো বয়স না। এখন আমি দেখতেছি উনাকে যা মনে করতাম তিনি তা না, এখন দেখতেছি উনি উনার জন্য জন্মগ্রহণ করছে, উনি নিজে 666 কোটি টাকা নিজের ট্যাক্স মাফ করাইছে, আর সব মাফ করাইয়া উনি হয়ে গেছে বাংলাদেশের শ্রেষ্ঠ ধনীদের একজন এবং মাফ করাদের একজন। আর উনি, আমি এটা জানতাম, উনার বাপ দুলা মিয়া সরকার থেকে ধরে উনার ভাই জাহাঙ্গীর সাহেব, উনার ভাতি যারা, এরা এটা কোনো মুক্তিযুদ্ধের পরিবার না, এটা আমি জানতাম। ইউনূস সাহেব কোনোদিন শহীদ মিনারে যায় নাই, কোনোদিন স্মৃতিস্তম্ভ যায় নাই। বাঙালি জাতির গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার অথবা অর্থনৈতিক অধিকারের জন্য ইউনূস সাহেব কোনোদিন রাজপথে নামক অথবা একটা বিপ্লব কোনো কিছুই জীবনে মানুষের জন্য করে না, এটা আমি জানতাম। কিন্তু তাকে আমার খারাপ মানুষ মনে হইতো না, আমার মনে হইতো তিনি অন্য পার্টির মানুষ, অন্য অংশের মানুষ। আমার মনে হইতো উনি ওই যে ব্রাক করে যেমন ফজলে হাসান আবেদ, যেমন গণস্বাস্থ্য করে জাফরুল্লাহ চৌধুরী, ইউনূস সাহেব তাদের মতো লোক। আমি এখন আমার ভুল ভাঙছে যে উনি এনজিও সুদকুর মানুষ, এবং সুদকুর যারা হয় তাদের লোভ এবং লাভের প্রতি লোভ হয় বেশি, এবং ইউনূস সাহেব এই লাভটা 2 ভাবে করতে, একটা হলো অর্থনৈতিক লাভ, আর একটা হলো রাজ সিংহাসনে বসে থাকার, ময়ূর সিংহাসনে বসে থাকার জন্য তার লোভ। এই 2টার কারণে ইউনূস সাহেবকে আমার এখন মনে হইতেছে যে সমস্ত কিছুর জন্য উনি দায়ী কিনা। যদি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ইলেকশন উনার কথা মতো না হয়, তাইলে আমি অবশ্যই বুঝবো সমস্ত কিছুর জন্য দায়ী হইল ইউনূস সাহেব। এবং আমি সবসময় বলি উনার চরিত্রটা আমার কাছে মনে হয় হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো,
সর্প হইয়া দংশন করো, উজা হইয়া ছাড়ো। আমার চরিত্রটা ওনার আমার কাছে এইরকম মনে হয়। আমি খুব ক্লিয়ারলি বলি যে দুইটা দলের ভুলের জন্য এই দেশে এমন একটা শক্তি দাঁড়াইছে, যে শক্তি দেশটাকে এখন পাকিস্তানে ফিরত চায়। বাংলাদেশ উইল রিটার্ন টু পাকিস্তান। আপনি বোধহয় দেখেছেন পাকিস্তানের একটা পত্রিকায় উঠেছে যে বাংলাদেশ নাকি আবার পাকিস্তানে ফিরত যাবে, এবং সেই ফিরত নেওয়ার জন্য পাকিস্তানের প্রধান বন্ধু যিনি ছিলেন গোলাম আজম, আলবদর রাজাকারের নেতা গোলাম আজম, কুখ্যাত দালাল গোলাম আজমের ছেলে, তার নাম নাকি আজমি শাহ, উনি নাকি প্রধান সেনাপতি হয়ে ইসলামিক রেভলিউশনারি বাহিনী গঠন করবে। আমি বলছি না, এটা পত্রিকায় বলছে, এবং এই দেশটাকে নাকি আবার পাকিস্তান বানাবে। এইসব কথা শুনলে পরে আমার লজ্জা লাগে না, শুধু শুধু দুঃখ লাগে না, চোখে পানি আছে। আর আত্মহত্যা করতে ইচ্ছা করে, আর হাত জোর করে 30 লাখ শহীদের কাছে মাপ চাইতে ইচ্ছা করে। মায়েরা, বাবারা, তোমরা যারা 71-এ বাঙালি জাতির মুক্তিযুদ্ধের জন্য শহীদ হয়েছিল, ইজ্জত দিয়েছিল, তোমরা আমাকে মাফ করো, আমাদেরকে মাফ করো, মুক্তিযোদ্ধাদেরকে মাফ করো। এইটা বারবার আমাকে বলতে ইচ্ছা করে ভাই। আমি সেই কারণে বলছি যে এটা সবার দোষ আছে। এটা শুধু সাম্প্রদায়িক শক্তি না, জঘন্য ধরনের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি যারা আবার পাকিস্তানে ফেরত যেতে চায়, এরা সব দখল করে বসে আছে বাংলাদেশে, সব। এবং এমনকি আমি দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলো সব দখল করে ফেলছে। কিভাবে দখল করছে সেই কথাগুলো আমি আদর্শ দিয়ে না, জঙ্গিবাদীদের কোনো আদর্শ নাই, এদের আদর্শ হলো মকিম গাজীর আদর্শ। এদের কোনো আদর্শ নাই, এরা শুধু টাকা পয়সা লোভে এবং লাভে এই দেশের এক শ্রেণীর যুবকদেরকে বিভ্রান্ত করছে, তরুণ কিশোরদেরকে বিভ্রান্ত করছে। আমার বিশ্বাস মুক্তিযুদ্ধের পক্ষে মানুষ যেদিন দাঁড়ায় এবং সত্য এবং সাহসী কথাগুলো বলবে, সব তাসের ঘরের মতো উড়ে যাবে। বলে দিলাম, তাসের ঘরের মতো উড়ে যাবে। এবং আমি এটা বুঝি, প্রথমে আমি দেখাইতে চাই যে আমার কথাটা যে সত্য। আমার 78 বছর বয়স, 61 বছরের অভিজ্ঞতা আমার রাজনীতির, আমার কথা যে সত্য, আমি এটা প্রমাণ করতে চাই। লেট দেম টু কন্টেস্ট ইন দ্য নেক্সট ইলেকশন অফ ফেব্রুয়ারি। এবং আমি দেখায় দেব যে আওয়ামী লীগ গেছে, কিন্তু বিএনপি যে দল হিসাবে রয়ে গেছে, যতই বিএনপি কে বলা হোক জামাত চক্রান্ত করে বলে 2 সাপের 1 বিষ, নৌকার ধানের শীষ, যাই বলুক, বিএনপি চান্দাবাজ, ধান্দাবাজ, বিএনপি খারাপ। আমি জানি আগামী ইলেকশন ফেব্রুয়ারিতে হইলে ওই যারা এইসব কথা বলে তারা দেখবে বিএনপি 2/3 মেজরিটির চেয়ে বেশি পাবে। এবং এটা আমি শো করতে চাই। তারপরে আমি তাদেরকে দেখাবো জঙ্গিবাদ কাহাকে বলে, ইহা কত প্রকার ও কি। এবং এই বাংলাদেশ যে জঙ্গিদের জায়গা না, এই বাংলাদেশ যে আমাদের পূর্বপুরুষদের অত্যন্ত মহান, যে মহানুভবতার মাধ্যমে আমাদের পূর্বপুরুষেরা এই দেশে ইসলাম গ্রহণ করেছিল, যে সুফিবাদের মাধ্যমে আমাদের পূর্বপুরুষেরা ইসলাম গ্রহণ করেছিল, যে ওলিয়া গাউস কুতুব দরবেশরা, সেই খাজা মঈনুদ্দিন চিশতি থেকে ধরে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, নিজামুদ্দিন আউলিয়া থেকে বখতিয়ার খাকি থেকে ধরে এই বাংলায় যত ওলিয়া গাউস কুতুব দরবেশ এসেছে, তাদের মুখে কথা ছিল, শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। তোমরা ইসলাম গ্রহণ করো, তোমরা ওই হিন্দু ধর্মের যে 12.5 জাতের ভেদ বিভেদ তোমরা পাবা না। ইসলাম আমরা সব এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়বো, একসাথে বসে ভাত খাবো, একসাথে সংগ্রাম করবো এবং একসাথে চলবো। সেই কথা শুনে বাংলার নিচ শ্রেণীর হিন্দুরা মুসলমান হয়েছিল। এবং আজকে সেই শাহজালাল, শাহপরান, সেই গেসুদারা, সেই শাহ নাসিরউদ্দিন, সেই বাইজিদ বুস্তামি, সেই নেত্রকোনার শাহ সুলতান থেকে যত আছে উলিয়া গাউস কুতুব দরবেশ, সেই দেশে উদার ইসলাম থাকবে, ধর্ম থাকবে, সবকিছু থাকবে, কিন্তু এই ধর্মের পরেই রাষ্ট্র ব্যবস্থায় থাকবে গণতন্ত্র। ধর্ম থাকবে যার যার জীবনে, ধর্ম যার যার, রাষ্ট্র হবে সবার। সেই ধরনের একটা রাষ্ট্র আমরা কায়েম করতে চাই। এবং ইলেকশন দিলে সেই ট্রেনটা প্রাথমিকভাবে লাইনে উঠবে। সেই ইলেকশনটাই জামাত দিতে দিচ্ছে না। এবং এর সঙ্গে ইউনূস সাহেবের এবং তার লোকজনের একটা মারাত্মক যোগাযোগ আছে। আর এই যে ছেলেরা, যে ছেলেদেরকে জামাত দীর্ঘদিন যাবত যে নার্সিং করে তৈরি করছে, এই সব ছেলেরা তাদের উইপন, জামাতের উইপন। এরা জামাত থেকে, শিবির থেকে বেরিয়ে আসা ছেলে পেলে,
সেই উইপেনারা কাজ করছে তার পক্ষে। তারপরে আমি বিশ্বাস করি আল্লাহ আছে, তারপরে আমি বিশ্বাস করি আল্লাহর সত্য জয়লাভ করবে, তারপরে আমি বিশ্বাস করি মুক্তিযুদ্ধ জয়লাভ করবে, রাজাকাররা হেরে যাবে। এটা হলো আমার কথা। আমি খুব ক্লিয়ারলি বলতে চাই, আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধটাকে বলে, কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সময় রাজনৈতিক দল ছিল, বিএনপি কোন রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের সময় ছিল না, কারণ মুক্তিযুদ্ধের 7 বছর বা 8 বছর পরে বিএনপির জন্ম হয়েছে। বিএনপির কিছু মানুষ মুক্তিযুদ্ধ করছে এবং বিএনপির নেতা মেজর জিয়া এবং পরবর্তী সময়ে প্রেসিডেন্ট জিয়া এই দলটা গঠন করছে। কাজে বিএনপির মধ্যে যে চিন্তাটা আছে, যেভাবে স্বাধীনতার কথা বলে, আওয়ামী লীগ যেহেতু সর্বতভাবে বাংলাদেশের মানুষকে মুক্তিযুদ্ধে নিয়ে গিয়েছিল, তারা তাদের মতো করে বলে। সেই স্বাধীনতা সংগ্রামের কত নেতা ছিল যুগে যুগে, সেই পাল বংশ থেকে আজকে এত দূর আমি কইতে চাই না। আমার সেই ফকির মজদুসা, সেই তিতুমির, হাজী শরীয়তুল্লাহ, সেই শেরে বাংলা একে ফজলুল হক, সুভাষ বোস, সূর্য সেন, ক্ষুদিরামেরা, মৌলানা ভাসানীরা, বঙ্গবন্ধু শেখ, যত কথাই বলে, স্বাধীনতা সংগ্রামের ফাইনাল খেলার ক্যাপ্টেনের নাম হইল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা কেউ কোনোদিন ছাড়াইতে পারবে না। তো বলবেন জিয়াউর রহমান কি? জিয়াউর রহমান নতুন প্লেয়ার হিসাবে খেলায় উঠে একটা সেঞ্চুরি মারছে। এই যে ফ্রিডম ফাইটার জিয়াউর রহমান একটা সেঞ্চুরি মারছিল, সবাই জিয়ার নাম জানে। আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। কাজে বিএনপি ওটা নিয়ে গৌরব করে তার দল করবে, করুক, কিন্তু মুক্তিযুদ্ধকে তার বিরোধিতা করে না। আর যেদিন বিএনপি মুক্তিযুদ্ধ সম্পর্কে একদম ওভারলুক বেশি করবে, সেদিন বিএনপির পরিণতি কি হবে আমি জানি না। তবে বিএনপি কে যদি আজকের রাজনীতিতে খুব ক্লিয়ারলি আমি আমাদের দলকে বলবো, বিএনপি আজকের রাজনীতিতে বলা উচিত এটা মেজর জিয়ার দল বিএনপি, আমরা মুক্তিযোদ্ধার দল, মুক্তিযুদ্ধের পক্ষের দল। কাজে মুক্তিযুদ্ধকে নিয়ে আমরা আজে বাজে কথা শুনতে চাই না। সোজাসুজি ইলেকশন দাও, তোমরা যদি ইলেকশনে জিততে পারো তাহলে আজে বাজে কথা হলো, তাহলে মুক্তিযুদ্ধ নিয়ে আমরা কোনো আজে বাজে কথা শুনতে চাই না। এর প্রমাণ হলো বিএনপি কিন্তু ইতিমধ্যে 1 মাস আগে স্লোগান দিছে, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। আবার বিএনপির নেতারা এখন কিন্তু দিচ্ছে, ওই 71-এর জন্য ক্ষমা চাও, 71-এর জন্য ক্ষমা চাও, এই রাজাকারের। আমি প্রথম বাংলাদেশের রাজাকারের বাচ্চা বলছি, তখন আমি বোধহয় 30 লাখ গালি শুনছি, অর্থাৎ সমস্ত শহীদের গালি আমি একা শুনে ফেলছি। এই ফজু পাগলা, ফজুয়া, আমাকে মারে ফেলবো। এখন যে ছেলেরা আমাকে মারে ফেলতে কয়, আমাকে মারার তো দায়িত্ব তাদের কাছে থাকতে পারে, কিন্তু ক্ষমতা তাদের কাছে নাই, কারণ ক্ষমতা হইলো আল্লাহর কাছে। আমার মৃত্যুর জন্য যদি মনে করে আল্লাহ আমাকে এদের হাতে মৃত্যুর আছে, মরবো, আমি মৃত্যুর ভয় করি না। আমার বয়স আছে আর কত, 78 বছর বয়স হয়েছে। আমি ফজলুর রহমান, যারা আমাকে মারতে চায় আমি তাদেরকে বলবো আগে পাকিস্তানে যাও, কারণ আমি তো বাংলাদেশ চাই, তোমরা তো চাও পাকিস্তান। আগে পাকিস্তানে গিয়ে ওখান থেকে আমাকে মারো, তোমরা আগে পাকিস্তানে যাও, যে দেশটা আমি সৃষ্টি করছি, আমরা সৃষ্টি, সেই দেশে মারতে চাও, দে বাংলাদেশ আমরা বানাইছি, আমি বানাইছি। কাজেই তারা আমাকে মারতে পারে হয়তো, বা জানি না আল্লাহর কি খেলা, কিন্তু আমি কোন সময় যতদিন বেঁচে আছি মুক্তিযুদ্ধ থেকে, 71 থেকে আমি কোনো কারণেই সরব না। আরেকটা কথা আপনাকে স্পষ্ট বলে যে সেই প্রশ্নটা করেন নাই, আমি দেখতেছি এখন সংবিধানটা নিয়ে খুব বাজে ধরনের খেলা চলছে। ওই বিদেশিরা আইসা, এরা বলি আমি রবার্ট ক্লাইভ, আলী রিয়াজরা হলো বাংলাদেশের কালো রবার্ট ক্লাইভ। এরা আইসা আমার অনেক সময় মনে হয় শরীরের চামড়া সব ছিঁড়া ফেলি, শরীরের চামড়া সব ছিঁড়ে ফেলি। চোরের দল, ডাকাইতের দল দেশটাকে লুট করতেছে, আর এইখানে রবার্ট ক্লাইভরা বৈশা বৈশা সংবিধানটাকে ছুঁড়ে ফেলতে চায়। যদি সংবিধান থেকে সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ, জাতীয়তাবাদের একটা স্তম্ভ বাদ দেওয়া হয়, এবং ওই যে বলতেছে সংবিধানের উপরে নাকি কি আইন করব, হ্যাঁ, বাপ দাদার নাম নাই, চাঁদ মরলের ব্যয়, হ্যাঁ, আর কোনদিন নাকি কোন আদালতে এসব তাদের কাজের ব্যাপারে প্রশ্ন তোলা যাবে না। হায়, আওয়ামী লীগের বিরুদ্ধে আমি সংগ্রাম করা শুরু করছি যেদিন আমি আওয়ামী লীগ থেকে বেরিয়ে গেছি। 96 সনের 10ই এপ্রিল, 96 সনের 10ই এপ্রিল থেকে আমি আওয়ামী লীগের বিরোধী। 96 সন মানে 29 বছর 4 মাস যাবৎ হইলো আমি আওয়ামী লীগ বিরোধী, এবং আওয়ামী লীগের যে সমালোচনা আমি করছি বিভিন্ন সময়ে, কোন সময়
স্বতন্ত্রভাবে, কোন সময় কৃষক শ্রমিক জনতা লীগ করিয়া, কোন সময় বিএনপি করিয়া, এবং আওয়ামী লীগ আমার 3টা ইলেকশন লুট করে নিছে আব্দুল হামিদ, এবং তার পিছনে প্রধানমন্ত্রীর সম্মতি ছিল, তৎকালীন প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনার সম্মতি ছিল বা তার সরকারের সম্মতি ছিল। আমি 96 সনে পাশ করছিলাম, সেটা লুট করাইছে। এগুলা অনেক কথা। 3টা ইলেকশন আমার লুট হয়েছে। তারপরে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে এমন বলা শুরু করলাম, যার ফলে আমাকে তারা নির্বাচন, আমি 7 মাস আমেরিকাতে নির্বাচনে ছিলাম আওয়ামী লীগ সরকার আমলে 14 সনে। কথাটা বুঝবার চেষ্টা করবেন। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এবং 7 মাস পরে আমার স্ত্রী ডক্টর কামাল হোসেনের মাধ্যমে রিট পিটিশন করে, রিট কেস করে আমি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যে অর্ডারটা দিছিল, জাজমেন্টটা দিছিল, জাজমেন্টটা শুনেন। সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ বলছিল, উই নো ফজলুর রহমান, হি ইজ এ ফ্রিডম ফাইটার and senior lawyer of Bangladesh Supreme Court. So he will come to his country without the interference of police. If there is any case in his name, he will go to the court of law and the court will take decision. ওই ডিসিশনের পরে আমি সুপ্রিম কোর্টের ডিসিশনের পরে দেশে আসলাম। দেশে এসে কোর্টে গেলাম। সুপ্রিম কোর্ট বলে দিল ফজলুর রহমানকে যেখানে ধরা হবে সেখানেই মুক্তি দিতে হবে, সারে দিতে, খালাস দিতে হবে। কিন্তু কিশোরগঞ্জের কোর্ট আমি দাঁড়ায় রইলাম 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, কোর্ট শেষ 5টা পর্যন্ত দাঁড় করায় রাখলো। আর রাষ্ট্রপতি আব্দুল হামিদ ফোন ধরে কইল, সুপ্রিম কোর্ট যতই বলুক ফজলুর রহমানকে জেলে পাঠাইতে হবে, সেটা আমি দেখব। এবং আমাকে সুপ্রিম কোর্টের অবজারভেশনের পরেও জেলখানায় নিয়ে যাওয়া হইল, এবং সেই জেলে আমি ছিলাম। আমার কথাটা শুনেন আপনি। আওয়ামী লীগের আমলে আমি ছিলাম, নির্বাসনে ছিলাম, জেলে ছিলাম, সুপ্রিম কোর্টের অবজারভেশনের পরেও। তারপরে আমি আইসা যুদ্ধ করছি। 18 সনে আমার ভোট, তো 18 সনে সবার ভোট লুট করে নিছে, আমারও নিছে। তো এই 14 জেলখানা থেকে বের হওয়ার পরে আব্দুল হামিদ রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে আমি কোনোদিন আমার বাড়িতে যাইতে পারি নাই, আমার মা বাবার কবরে গিয়ে দোয়া করতে পারি নাই, আমার গ্রামে কোনোদিন যে কোনো মিটিং করতে পারি নাই, বাংলাদেশে কোনো কোথাও আমি জনসভা করতে পারি নাই, এত নির্যাতন। এরপরে যেদিন 28শে অক্টোবর 2023 সনে 10 লাখ লোকের বিএনপি নয়া পল্টনের মিটিংটা 10 মিনিটে ভাঙ্গিয়ে দিল, সেই দিন থেকে আমি শপথ করছিলাম, জীবন অথবা মৃত্যু। সব জেলে চলে গেছে, লাখে লাখে পালায়ে গেছে, লাখে লাখে মানুষের নামে কেস হয়েছে, নির্যাতন হয়েছে বিএনপির উপরে। কিন্তু আমি বাড়িতে বসে বসে 1 বছর 31শে অক্টোবর থেকে 5ই আগস্ট, পরবর্তী বছরের 5ই আগস্ট পর্যন্ত হাসিনা সরকারের বিরুদ্ধে এমন ধরনের আমি বক্তব্য দিয়েছি, সারা দেশের মানুষ আমাকে সমর্থন করছে এবং আজকের মতো উজ্জীবিত হয়েছে। কিন্তু আমি কোনোদিন মনে করি নাই, আমি আমার ওয়াইফকে বলছি আমি মরতে পারি, এটা হলো কথার কথা। কিন্তু আমার সবসময় মনে হয়েছে তুমি বিধবা হইতে পারো, এটা আমার কথার কথা ছিল আমার সন্তান। কিন্তু আমার ধারণা ছিল শেখ হাসিনা সরকারের আমলে আমাকে জেলখানায় নিয়ে যাবে, কিন্তু আমাকে হত্যা করবে, এটা আমার সবসময় বিশ্বাস ছিল। আমাকে হত্যা করবে না বা আমাদেরকে হত্যা করবে। এবং শেখ হাসিনা আমলে কোর্ট আগের চেয়ে এখন যেমন চলছে তার চেয়ে 100 গুণ ভালো ছিল। আমি কথাটা খুব বলে দিলাম আপনাকে। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট কোন সিনিয়র উকিলকে জেলে রাখে নাই। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট কোন সিনিয়র উকিলকে জেলে রাখে নাই। সেই সময়ে আমি সংগ্রাম করছি। কিন্তু এখন আমাকে যখন বলা হয় ফজলুর রহমানের উপরে মব জাস্টিস করা ফরজ হয়ে গেছে, তখন বলা হয় ফজলুর রহমানকে হত্যা করতে হবে, তখন আমার মনে হয় এরা যে ধরনের জঙ্গি এবং এরা যে ধরনের জঙ্গিবাদে বিশ্বাসী, তারা হয়তো বা কোনো সময় আমাকে হত্যা করে ফেলতে পারে। আল্লাহ যদি আমাকে রক্ষা করে করবে, কারণ আমার তো রক্ষার কিছু কেউ নাই আল্লাহ ছাড়া। আমি তো আমার সাহস নিয়ে আমি কথা বলি। কাজে আমি এই কারণে বলছি যে হাসিনা সরকারের আর যাই থাক, তার চিফ জাস্টিস ছিল, বিচার বিভাগ ছিল, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ছিল, আমি সিনিয়র লয়ার ছিলাম। কাজে আমার সাহস ছিল যে আমাকে অন্তত হত্যা করতে পারবে না। কিন্তু এখন কিন্তু কোর্ট কাছারি সব হলো তালা মারে রাখছে এই সরকার, ইউনূস সরকার এবং তার আইন উপদেষ্টা মিস্টার আসিফ নজরুল, যাকে মনে করতাম উনি বোধহয় সাংঘাতিক আইনের প্রফেসর।
আজকে দেখা যাচ্ছে এই দুইটা কোর্ট তালা মারা আছে। এটা আদেশে নির্দেশে না চললে, এটা হচ্ছে ইউনূসের 1 বছরের যে কর্মকাণ্ড এবং আজকে পর্যন্ত দাঁড়িয়ে আপনি কি মনে করেন কিনা যে ইউনূসের আন্ডারে কোন রকম মানে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব কি না? 100% না। ইউনূস সাহেব কোন ইলেকশন করতে পারবে ভালোভাবে এটা আমি বিশ্বাস করি না। যদি আমার দলে এখন করতো, বিশ্বাসের মধ্যে আছে, আমি আমার দলের সাথে আছে, কিন্তু ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি না এটা যে ইউনূস সাহেব একটা ইলেকশন করতে পারবে। অবশ্য আমার দল মাঝে মধ্যে নেতারা বলে যে ষড়যন্ত্র হইতেছে নির্বাচনের বিরুদ্ধে, কিন্তু আমি সবটাই বলি যে ইউনূস কোন ইলেকশন করার জন্য আসে না। ইউনূস আইসে এই দেশে ওই সেন্ট মার্টিন দ্বীপে স্টিমার লাগানোর জন্য, বাইরের দেশে চট্টগ্রাম বন্দর জমিদারদেরকে দিয়ে দেওয়ার জন্য ভালোভাবে চালাবে। ওই করিডোর দিয়ে, আরাকান করিডোর দিয়ে এখানে একটা নতুন ইসরায়েল করে এই এলাকা থেকে গাজা উপত্যকা বানায়া টোটাল চট্টগ্রামকে আমাদের মধ্য থেকে বাংলাদেশের থেকে আলাদা করে আমাদেরকে এই দেশের সবচেয়ে কঠিন অবস্থার মধ্যে ফেলার জন্য ইউনূস সাহেব আসছে। কেন করতেছে উনি জানি না, তবে একটা জিনিস আমার মনে হয়, ইউনূস সাহেবের উপরে শেখ হাসিনার যদি কোনো ধরনের ঘটনা থেকে থাকে, কোন ধরনের যে ঘটনা প্রবাহ চলছে এটার প্রতি জেদ করে, অথবা ইউনূস সাহেব আন্তর্জাতিক মানের প্লেয়ার, সেই দুষ্ট খেলার মধ্যে চক্রের মধ্যে ইউনূস সাহেব ঢুকছে। এটাতে বাইরে না আসতে পারলে ইলেকশন হবে না এই দেশে, খুব ক্লিয়ার। এটা হবে না ইলেকশন এই দেশে, ইউনূস সাহেবের অধীনে সুষ্ঠু ইলেকশন হবে না। আরে বাবা রে, যে ছেলে পেলেরা ভোরবেলায় গিয়া হাঁসের মাংস খাওয়ার জন্য 50,000 টাকা নাস্তা করে, হ্যাঁ 3 টাকা ছিল না 300 কোটি টাকা প্রাইভেট সেক্রেটারি হয়, এইসব ছেলেরা এখনো মন্ত্রিসভায় বসে আছে, তারা ইলেকশন দিয়ে দিবে? আমি এটা মনে করি না। হ্যাঁ, আমি এটা মনে করি না যে এখানে সুষ্ঠু কোনো ইলেকশন হবে ইউনূস সাহেবের আন্ডারে। কিন্তু ইউনূস যদি নির্বাচন না দেয়, কারণ ইউনূস নিজেও জানে তার যে সমন্বয়ক বাহিনী কিংবা তার এনসিপি যে কিংস পার্টি নির্বাচন দিলে তাদের কেউই টিকবে না, মানে জামানত টিকিয়ে রাখার মতো যোগ্যতা কারণেই বিএনপি মানে একেবারে নির্ধারিতভাবে বিএনপি ক্ষমতায় আসবে যদি নির্বাচন হয়। সেই ক্ষেত্রে ইউনূস যদি নির্বাচন না দেয়, নির্বাচন না দিলে আসলে বিএনপির করণীয় কি, বা বিএনপি কিভাবে নির্বাচন আদায় করবে, বিএনপির কি আসলে সেই প্রস্তুতিটা রয়েছে কিনা? আমি কালকে এক জায়গাতে বলছি, আজকে এক জায়গাতে বলছি, বিএনপি দল হিসাবে বিএনপির নেতা যদি খালি আঙ্গুলটা তুলে বলে যে ইলেকশন পিছানো যাবে না, মুক্তিযুদ্ধের বাইরে কোনো কথা আমরা শুনতে চাই না, সারা দেশের মানুষকে আমি আহ্বান করি, আপনারা এদেশের পক্ষে দাঁড়ান, গণতন্ত্রের পক্ষে দাঁড়ান, ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি আছে, থাকবো, ইলেকশন হতেই হবে, শুধু এই কথাটা বলবে বিএনপি একদম উইথ অল দ্য ফোর্স, তাহলে ইউনূস সাহেবের কোনো ক্ষমতা নাই, কারো ষড়যন্ত্র টিকবে না এখানে। বিএনপি কে এই কথাটা বলতে, বিএনপি কে বুঝতে হবে রিয়েল ষড়যন্ত্র এই দেশে হচ্ছে নট এগেইনস্ট ইলেকশন, নট এগেইনস্ট লিবারেশন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আসল ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আঙ্কেল, একটা ব্যাপার, বিএনপির এই অবস্থানটার প্রতি আমিও মনে করি যে এটা সঠিক। যদি বিএনপির নেতা যদি বলে সবাইকে আহ্বান জানায়, ইউনূস আমার মনে হয় না যে 1 ঘন্টা টিকে থাকতে পারবে বাংলাদেশে। কিন্তু এই যে মুক্তিযুদ্ধের ভাস্কর্য থেকে শুরু করে বিভিন্ন স্থাপনা বা মুক্তিযুদ্ধের এই যে সংবিধানের উপরে যে হামলাগুলো হচ্ছে, যা কার্যক্রম হচ্ছে, বিএনপির বিচ্ছিন্নভাবে অনেক নেতাদের বক্তব্য শুনেছি এটা নিয়ে, অথবা আপনি শুরু থেকে এটার বিরুদ্ধে বা আপনার অবস্থান পুরোপুরি স্পষ্ট, কিন্তু রাজনৈতিক দল হিসেবে বিএনপির নেতা কেন মুক্তিযুদ্ধ এবং সংবিধানের ব্যাপারে এই ডাকটা দেয় না? এখন পর্যন্ত কেন এই কথাগুলো বলেনি যে এই জায়গাগুলোতে যাতে হাত না দেয় ইউনূস? আমি বিশ্বাস করি যখন বলা প্রয়োজন ওনার, উনি বলবে, এটা আমার বিশ্বাস আছে। এখন এই কথাটা আপনাকে বললেন, এটা আমার বিশ্বাস আছে উনি বলবেন, কারণ আমি দেখতেছি আওয়ার লিডার ইজ ভেরি মাচ অপটিমিস্টিক। উনি যখন যে কথাটা বলার দরকার প্রয়োজনে বলবে, আমার এটা ধারণা, আমি বিশ্বাস করি এটা। কিন্তু সেটা এখন আর এই ব্যাপারে আমি বেশি বলতে চাই না, মানে আমরা খুব দ্রুতই হবে। আচ্ছা, আমরা সবশেষ এইটুকুই প্রত্যাশা রাখি আঙ্কেল যে মুক্তিযুদ্ধের বাংলাদেশটা অক্ষত থাকুক, মুক্তিযুদ্ধের ইতিহাস অক্ষত থাক, এবং মুক্তিযুদ্ধে যার যা অবদান ছিল সেই জায়গাটা বিতর্কিত না হোক কোনোভাবে, পাকিস্তানি পন্থীদের হাতে রাষ্ট্র ক্ষমতা না যাক। একেবারে শেষ পর্যায়ে রয়েছে আমরা, যদি আপনি এখন আপনার যে ভক্ত, আপনার প্রচুর পরিমাণ ভক্ত ইতিমধ্যে প্রচুর কমেন্টস এসেছে, আপনার কথা শুনতে গিয়ে কমেন্টসগুলো আমি বলিনি আর আপনাকে, প্রচুর কমেন্টস করেছে, আপনি যদি আপনার দর্শকদের জন্য কিছু বলতে চান। আমার কমেন্ট হলো, আমি শুধু হাত জোর করে বলতেছি
মুসলমান যারা সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়িয়া, ফজরের নামাজ পড়িয়া, একটু কোরআন যারা পড়েন, কোরআন শরীফ পড়িয়া পড়ে, সবাই মুক্তিযুদ্ধের গান শুনবেন আর মুক্তিযুদ্ধের বই পড়বেন, মুক্তিযুদ্ধের ইতিহাসটা জানার চেষ্টা করবেন। পুরনো প্রজন্ম এটাকে নতুন ভাবে স্মরণ করার জন্য, আর নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধটাকে জানার জন্য। এবং মুক্তিযুদ্ধের যে গান আছে সেই গানগুলো আপনারা দয়া করে শুনবেন, বইগুলো আপনারা পড়বেন। মুক্তিযুদ্ধ কি ছিল এটা জানার চেষ্টা করবেন। আমি সবাইকে এই আহ্বানটা জানাচ্ছি। আর হিন্দু ধর্মের মানুষকে আমি বলছি, আপনারাও ভোরবেলা আপনাদের ভগবানের কাছে প্রার্থনা করিয়া আপনারা এই মুক্তিযুদ্ধের গান এবং মুক্তিযুদ্ধের কবিতা, মুক্তিযুদ্ধের যত কিছু ইতিহাস সবকিছু মানুষের সামনে আবার আনেন। আমি কিন্তু প্রত্যেক দিন পড়তেছি, এখন এক একটা বই পড়লে পরে চোখের জলে বুক ভেসে যায়। ওই যে এটিএম হায়দারের বই পড়তেছি, আমিন আহমদ চৌধুরীর বই পড়তেছি, এমনকি পাকিস্তানের জেনারেলদের বই পড়লো চোখের জলে বুক ভেসে যায়। এরপর আমি সবাইকে বলি, এই যে রাজাকারের বাচ্চারা বাংলাদেশকে এত অপমান করতেছে, বাংলাদেশের মুক্তি আপনারা দয়া করে জানবার চেষ্টা করেন। হোয়াট ইজ লিবারেশন ওয়ার এন্ড হোয়াট ওয়াজ লিবারেশন ওয়ার। এট লিস্ট আপনারা দুইটা জিনিস পড়বেন। একটা হইলো এমআর আক্তার মুকুলের মুক্তিযুদ্ধের চরমপত্র, আর একটা হইলো রাজু আহমদের জল্লাদের দরবার। এটাই আমার কথা, আমার শেষ কথা রয়ে গেল। আপনারা এই দিকে যান, মুক্তিযুদ্ধের পথে দেখেন মুক্তিযুদ্ধ কত মহান ছিল, মুক্তিযুদ্ধ কত ত্যাগ তিতিক্ষার ছিল, খালি একবার দেখবার চেষ্টা করেন। এই হলো কথাটা।